হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি প্রেম আসক্তি। লিখেছেন রোজা জামান ফ্রেয়া। গভীর ঘুমে ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে আছে অষ্টাদশী। এসির পাওয়ার বাড়ানো, রুমের দরজা বন্ধ, জানালায় পর্দা দেওয়া। বেশ গোছানো রুমটা। বেবি পিঙ্ক কালার আর হোয়াইট কালার রুমের যাবতীয় সব কিছু, পর্দা থেকে শুরু করে এমনকি বিছানা চাদরটা পিঙ্ক আর হোয়াইট মিশ্রিত। খাটের ওপরে বিভিন্ন টেডি দিয়ে সাজানো। গভীর ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার ভারী নিঃশ্বাস আমার মুখের উপরে পড়ছে। একটু নড়ে চড়ে ওঠে ফ্রেয়া। তারপরে একই ফিল হওয়ায় ঘুম ভেঙে যায় আমার। চেহারায় বিরক্তি নিয়ে চোখ খুললাম। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। পুরো রুম জুড়ে একটা পারফিউমের মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে। বিরক্তিতে আমার মুখ থেকে চশব্দ বের হলো। ব্ল্যাঙ্কেট ভালোভাবে গায়ে জড়িয়ে আবার ঘুমানোর চেষ্টা করলাম। না, এবার মনে হচ্ছে কেউ আমার দিকে তাকিয়ে আছে। এইবার মনে একটু ভয় কাজ করলো। পুরো শরীর ঘেমে একাকার হয়ে গিয়েছে। মনে যা দোয়া আসছে তা পড়তে পড়তে আস্তে চোখ খুললাম। আমি রীতিমতো শকড। এমন কিছু দেখতে পারবো তা আমি কল্পনাও করিনি। আমার বুকের উপর সাদা ধবধবে ছোট একটি কুকুরের ছানা বসে আছে, আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই শব্দ করে ওঠে। আ আমার চিৎকারে কুকুর ছানাটি ভয় পেয়ে যায়। দ্রুত বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বেরিয়ে গেলাম। সে আমার পিছনে বেরিয়ে যায়। সিঁড়িতে দৌড়িয়ে নিচে নামতে দেখি সোফায় রাজীব ভাইয়া বসে আছেন। আমাকে এভাবে নামতে দেখে মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? এমন করছিস কেন? মা, ভূত, আমার রুমে ভূত। কি যাতা বলছিস? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস হয়তো? না মা, আমি সত্যি বলছি, কিছুদিন ধরে আমার সাথে এমন হচ্ছে মা। আমার কথায় বড় কাকি আর ছোট কাকি রান্নাঘর থেকে এগিয়ে আসেন। কি হয়েছে তোর? কি হয়েছে রে ফ্রেয়া? তোকে এমন দেখাচ্ছে কেন? দেখো না, কি সব আবল তাবল বলছে। ও নাকি রুমে ভূত দেখেছে। মা, আমি সত্যি বলছি। আমার কথা আমাকে সান্ত্বনা দিয়ে ছোট কাকি বলে ওঠেন, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুই পানিটা খা আর শান্ত হ। পাশের সোফা থেকে রাদীপ ভাইয়া বলে ওঠেন, সারাদিন হরের মুভি দেখবে, কিছুদিন পরে নিজেকে ভূত মনে করবি। পেতনি কোথাকার বলে আমার দিকে কুশন বালিশ ফিক্কা মারে। বাড়ি খেয়ে আমার গিফট বক্সের কথা মনে পড়ে। রাদীপ ভাইয়া এনেছে কিনা তা জানতে জিজ্ঞেস করলাম, ভাইয়া তুমি কখন এসেছ? কেন এখনই? আমাকেও ভূত বলবি নাকি? নাকের বাঁশি ফুলিয়ে রাগ সংকুচিত করে বলে উঠলাম, তুমি ছেলে তাই তোমাকে পেতনি না বলে পেতনা মনে করছি। আমার কথায় আমার মাথায় গাঁটটা মেরে বলে ওঠে, কিছুক্ষণ আগে মেজো চাচু সহ এসেছে। তুমি জানো জেহফিল ভাই যে এসেছে? তুমি কি আমার জন্য ফোন এনেছ? না, তবে ওইটা ভাইয়া তোর জন্য এনেছে, যাতে আবার ভাঙতে পারিস। রাদীপ ভাইয়ের কথা শুনে বেশ অবাক হলাম, সাথে খুশিও হলাম। না, বেটাকে এত হিটলার মনে করছিলাম, বেটা তেমন না। আমাকে খুশি হতে দেখে রাদীপ ভাইয়া বলে ওঠে, এত খুশি হয়ে লাভ নেই। আমি তো প্রমিস করেছিলাম তোকে আর ফোন দিব না, কিন্তু ভাইয়া যেহেতু এনেছে তাই কিছু বললাম না। হেডফোন আর কভার আমার কাছে নিয়ে যাস। বেবি পিঙ্ক কালারের কভার আছে সব কালারের পিসটা কভার। রাদীপ ভাইয়া কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে যায়। এতগুলো কভার, এতগুলো দিয়ে আমি কি করব? আমি ভাইয়াকে জিজ্ঞেস করেছি যে পেতনি মানুষ এতগুলো কভার দিয়ে কী করবে। ভাইয়া বলেছে পেতনিদের নাকি কভার বেশি লাগে। থাক, এরাকে কয়েকটা দিয়ে দিব। না, যারটা তার কাছে রাখতে বলেছে, ভালো না লাগলে ফালিয়ে রাখবি। ফোন আসায় ভাইয়া উপরে চলে যায়। রাদীপ, তুই এতটা কেয়ারলেস কিভাবে হলি? বিশ্বাস করো, আমার একটুও মনে ছিল না, সামনে নির্বাচন, তাই সিলেট যেতে হয়েছে। আমি তো বনুকে দেখে রাখার জন্য কিছু কার্ড ঠিক করে রেখেছি, বনু সব ইনফরমেশন আমাকে দিতে। কেন, কিছু কি হয়েছে? তুই এত খবর রেখেছিস দেখতে আমাকে দেশে আসতে হয়েছে। রাদীপ, কি হয়েছে খুলে বলো। কি? আমি সত্যি সরি, বিশ্বাস করো আমার মনে ছিল না। আর তোর বোনের প্রবলেম কি? নাচতে নাচতে বিয়ে করতে রাজিও হয়ে গিয়েছে। এত ঘাড়তেরা কেন? এমনিতে কিছু বোঝে না, কিন্তু
ভুল বুঝবার সময় একটু বেশি বোঝে। রাদিফ, তোমার তাই তুমি কম কিসের? দেখতে আসায় কাউকে না জানিয়ে দেশে ফিরেছ? দেখতে আসলে কি বিয়ে হয়ে যায়? ভালোবাসো নাকি? তুই সিঙ্গেল মানুষ, এত কিছু বুঝতে হবে না। ভাই, তোমার একটু তো সম্মান করতে পারো, তা না হলে তোমার কাজ করব না। আয়, সম্মান দিচ্ছি, রুমে আছি। এমনিতেই তোর এই কাজের জন্য তোকে সম্মান দেওয়া উচিত। আয়, দুটো একটা সাথে দিব। রাদিফ, না থাক, এমনিতে আমি সম্মানিত, আর লাগবে না। রাদিফ, হাই মেরি সাইকো ভাই। এই 2025 সালে সবাই মিঙ্গেল হয়ে আছে, শুধু আমি আর সালমান খান শুধু সিঙ্গেল রয়ে গেলাম। ফোন রেখে অগান্তক বাঁকা হেসে উঠল। বিকেল 6টা। সোফা রুমে বসে এক বাটি পপকর্ন ভেজে নিয়ে বসে আছি আমি আর ইরা। টিভিতে দেবের আই লাভ ইউ মুভিটা হচ্ছে, খুব মনোযোগ দিয়ে দেখছি। আমার দেবের ছবি দেখতে খুব ভালো লাগে। সবকটা ছবি দেখা শেষ আমার আর ইরার। আবারও দেখছি। মার ডাকে বিরক্তিতে মুখ থেকে চশব্দ বের হয়ে যায় আমার। এখনই দেবের সাথে পায়েলের দেখা হবে, তখনই মা আবারও ডাকে। ধ্যাৎ, আর ভালো লাগে না। কাজ করতে করতে আমার জীবন শেষ। নিজে প্রেম করতে পারলাম না, এখন অন্যের প্রেমও করা দেখতে পারছি না। ভাল লাগে না, জীবন বরবাদ আমার। রান্নাঘরে যেতে মেজো কাকি আমার হাতে কফির কাপ ধরিয়ে দিয়ে বলে জেফিল ভাইকে উপরে দিয়ে আসতে। কাকিমণির কথা শুনে আমার মুখ চুপসে যায়। প্রথম দিন এসে অসভ্য বেটায় যে টাইট দিয়েছে আমারে, এখন আর সামনে যাওয়ার সাহস পাচ্ছি না। খুব বলতে ইচ্ছে করছে, তোমার এই আদরের ছেলে যে আস্ত একটা রাক্ষস, বজ্জাত, বেয়াদব, অসভ্য, তাকে খবর রাখো। ছোট অসহায় মেয়ের মন চুরি করে ফেলেছে, সেই খবর কি রাখো? মনের কথা মনে রেখে মুখে প্রকাশ করলাম। ও কাকিমণি, দেখো, আমার পছন্দের দেবের প্রিয় ছবি দিয়েছে, তুমি প্লিজ দিয়ে আসো। যা না আমার সোনা মেয়ে, আমার কাজ আছে, রাতের রান্না বাকি। আজকে তোর ফেভারিট তেহেরি রান্না করছি। কিভাবে তোমাকে বোঝাবো? তোমার ছেলের ওই ডেভিল মার্কা চাহনিতে আমার অন্তরাত্মা শুকিয়ে যায় মনে মনে। কিন্তু কাকিমণি, আমার লক্ষ্মী মেয়ে, যা যা। কফির মগ নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। আমার রুমের পাশে রুম জেফিল ভাইয়ের। কি মনে করে তিনার রুমে না গিয়ে আমি আমার রুমে ঢুকলাম। গিয়ে বেনিটির মিররের সামনে গিয়ে ড্রয়ার থেকে পিঙ্ক কালারের লিপস্টিক নিয়ে তা দিলাম। তারপরে নিজেকে আয়নায় দেখলাম। গোলাপি ঠোঁটে পিঙ্ক কালারটা বেশ মানিয়েছে। আমার এমন কাজে আমি অবাক হয়ে যাই। জেফিল ভাইয়ের ভূত ভালোই চেপে ধরেছে আমার মাথায়। না, ব্যাটারে কালা জাদু করতে হইব, কালা জাদু কইরা আমার প্রেমে ফেলতে হইব। মাথায় ওড়না দিয়ে জেফিল ভাইয়ের রুমের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। কাপা কাপা হাতে দরজা ধাক্কা দিতেই তা খুলে যায়। তখনই রুমের ভিতর থেকে গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, ভেতরে আয়, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। ওনার কথা শুনে আমার রীতিমতো তাজ্জব বনে যায়, কারণ আমি কোনো শব্দ করিনি। তাহলে তিনি বুঝলো কিভাবে যে আমি এসেছি? আমাকে নিয়ে গবেষণা শেষ হলে ভেতরে ঢোক। আবারও হতভম্ব হয়ে গেলাম। আমার মনের কথা কিভাবে তিনি শুনলেন? আমার মন কি ছিদ্র হয়ে গেল নাকি? কাপা কাপা হাতে পর্দা সরিয়ে ভেতরে ঢুকলাম। পুরো রুম চোখ বুলালাম। খুব সুন্দর করে গোছানো। ছেলেদের রুম যে এত গোছানো হয় তা আজকে দেখলাম, কারণ আমার দেখা কোনো ছেলের রুম গোছানো অবস্থায় থাকে না, নাজেহাল অবস্থায় থাকে। তাদের মধ্যে সবচেয়ে অগোছালো রুম হচ্ছে তানভীর ভাইয়ের রুম। থাক, আর না বলি। কফির মগ নিয়ে সামনে এগিয়ে যেতেই তিনি আমার দিকে ঘুরে দাঁড়ান। বাম হাতটা পকেটকে গুজে আমার থেকে কফির মগ নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন। আমি চলে যেতে নিতেই তিনি বলে ওঠেন, তোকে আমি যেতে বলেছি? তিনার গম্ভীর কণ্ঠ শুনে আমার পা থেমে যায়। পিছনে ঘুরে মাথা নিচু করে মাথা নাড়িয়ে না বুঝালাম। তিনি আমার দিকে ধীরে ধীরে এক পা দুপা করে এগিয়ে আসছেন। তিনার এমন কাছে আমি খাবড়ে গিয়ে পিছিয়ে যাই। পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে লেগে গেছি। পারছি না দেওয়াল ভেদ করে ভেতরে ঢুকে যেতে। তিনি দেওয়ালে এক হাত রেখে আমার দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছেন। শান্ত চোখে আমার দিকে তাকিয়ে আছেন। সাহস আমার অনেক আছে,
কিন্তু কোনো ছেলে এতটা কাছে দাঁড়িয়ে থাকলে সাহসরাও হতাশ হতে বাধ্য। কোনো রকম ঢুক গিলে বলে উঠলাম, আপনি? জেফিল ভাই ডেভিল মার্কা হাসি দিয়ে আমার দিকে তাকালেন। ওনার এই হাসিতে আমার কাঁপাকাঁপি অবস্থা। উনি বাঁকা হাসি দিয়ে আমার সামনে কফি মগ নিয়ে বলে ওঠেন, আমার জানা মতে আমি তোর ঘোর শত্রু। তার উপর আবার আমার বাবার সম্পত্তির উপর তোর লোভ আছে। এমন তো হতে পারে এতে কিছু মিশিয়েছিস? তিনার কথা শুনে আমি হতবাক। সম্পত্তির ওপর লোভ, এমন কথা তিনি ভাবলেন কি করে? রাগে গাপিত্তি জ্বলে ওঠে আমার। ভাবা শেষ হলে আমার দিকে ফোকাস দিন। ওনার কথায় কেঁপে উঠলাম। এই যা, বুঝে গেল। কিন্তু কিভাবে বুঝলো? সত্যি মনে হচ্ছে আমার মন ছিদ্র হয়ে গিয়েছে। তাই আমি কথা মনে মনে বললেও সব শোনা যাচ্ছে। কাপা কাপা হাতে ওড়না ঠিক করতে করতে এদিক ওদিক তাকালাম। একটা ঢোক গিলে নিয়ে ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, আপনার কফিতে আমি কিছু মিশাইনি। কাকে মনে ব্যস্ত তাই আমাকে দিয়ে পাঠিয়েছেন। আমার কথায় বাঁকা হেসে উঠলেন উনি। আবার আমার সামনে কফির মগ নিয়ে বলে ওঠেন, এই কফি আগে তুই খাবি, তারপরে আমি। বলা তো যায় না, আমার মতো ভদ্র ইনোসেন্ট ছেলেকে একা বিয়ে করতেও পারিস, তার উপর আবার সম্পত্তির উপর তোর লোভ আছে। বলেই আমার দিকে তাকিয়ে ব্রো নাচান। বারবার এই সম্পত্তির লোভ আছে বলতে আমার গাপিত্তি জ্বলে উঠছে। ওনার হাত থেকে কফির মগ নিয়ে এক চুমুক খেয়ে ওনার হাতে মগ দিয়ে বলে উঠলাম, নিন। এইবার তো বিশ্বাস হলো। আর বারবার সম্পত্তির লোভের কথা বলবেন না দয়া করে। উনি ভাবলেশহীনভাবে কফির মগে চুমুক দেন। আমি যেই সাইড দিয়ে খেয়েছি ওই সাইড দিয়ে। সেখানে আমার লিপস্টিক লেগে গিয়েছে। ওনার এমন কাজে আমার চোখ বড় বড় হয়ে যায়। নাইস টেস্ট, পারফেক্ট সুগার। অর্ধেক কফি খেয়ে উনি হঠাৎ আরও একটু এগিয়ে এসে মুখের সামনে মুখ এনে বলে উঠলেন, আমি অসভ্য। অসভ্য কিছু করলে নিজেকে সামলাতে পারবি তো? অসভ্য কিছু করে না হয় অসভ্যের সার্টিফিকেট নেই? বলে বাঁকা হেসে উঠল। ওনার এভাবে কাছে আসা আর এমন অসভ্য মার্কা কথা শুনে ভয় পেয়ে গেলেও একটা বিষয় বেশ অবাক হলাম আমি। ওনাকে যত নিরামিষ ভেবেছি তিনি ততটা নন। কালো জাদু করা যাবে না, এমনিতেই বেটা অসভ্য। পরে দেখা যাবে বেটা অসভ্যতামের ওপরে পিএইচডি করে ফেলছে। কালো জাদু ক্যান্সেল। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ক্যাম্পাসে বসে আছে, গালে হাত দিয়ে কাদো কাদো ফেস নিয়ে ফ্রেয়ার অভিযোগ শুনে রাফা হাসবে না কাঁদবে তা বুঝতে পারছে না। কিছুক্ষণ চুপ করে বসে থেকে খিলখিল করে হেসে ওঠে। রাফাকে এভাবে হাসতে দেখে ফ্রেয়া তার দিকে চোখ ছোট ছোট করে তাকায়। এই দিকে রাফার হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে। রাফার হাসি থামছে না দেখে ফ্রেয়া নাকের পাটি ফুলিয়ে অন্যদিকে তাকায়। বিপদের সময় বোঝা যায় কে প্রকৃত বন্ধু। রাফা নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, রিয়েলি ফ্রেয়া বেবি, তোর মাথা ঠিক আছে? মন আবার কারো ছিদ্র হয়? ফ্রেয়া অসহায় মুখ করে রাফার দিকে তাকিয়ে বলে ওঠে, কিন্তু আমারটা হয়েছে, তা না হলে তিনি কিভাবে আমার মনের কথা শুনতে পায়? ফ্রেয়ার কথা শুনে আবারও রাফা হেসে কুটি কুটি হয়ে যায়। রাফাকে হাসতে দেখে ফ্রেয়া তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অতিরিক্ত হাসার কারণে তার ফর্সা ত্বক লাল বর্ণ ধারণ করেছে। রাফা সুন্দরের তুলনায় বেশি সুন্দর। মনে হয় তার শরীরে কেউ ছুঁয়ে দিলে রক্ত বের হবে। অদ্ভুত সৌন্দর্যের অধিকারী সে। আগে তার গায়ের রং এত উজ্জ্বল ছিল না। তার এই অদ্ভুত সৌন্দর্য আমাকে অবাক করে। রাফার সাথে তার পরিচয় স্কুল লাইফ থেকে। মাঝে 1 বছর তার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ উধাও হয়ে গিয়েছিল। পরে জানতে পেরেছি তার মা মারা গিয়েছে গাড়ি অ্যাক্সিডেন্টে। রাফা, আমি, ইরা, রিধে আর সামি, আমরা 5 জন কলেজের বেস্ট ফ্রেন্ড। কিন্তু রাফা আর আমার সম্পর্ক আলাদা, কারণ সবার থেকে সে আমাকে একটু বেশি বোঝে। সামি আজকে আসেনি। আমাদের সম্পর্ক খুব ভালো। আমরা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আমাদের ক্লাসে 2টা গ্যাং আছে, তার মধ্যে আমরা হলাম একটা। আমাদের মধ্যে সামি 12 ব্যাটারি টাইপ, হিহি। মানে
মেয়ে দেখলে ফ্লার্ট শুরু হয়ে যায় তার। জীবনে যে কত প্রেম করেছে তার হিসেব নেই। আর তার প্রত্যেক প্রেমের ব্রেকআপ করা আমাদের কাজ। আমাকে গম্ভীর হয়ে বসে থাকতে দেখে রাফা বলে ওঠে, গাধি, যে ফিলফাই আন্দাজে ঢিল মেরে বলেছে তোর মন কোনো ছিদ্র হয়নি। তখন ইরা আর রিধি আসে, হাতে ঝালমুড়ি নিয়ে। ইরা, কি রে ফ্রেও, তুই এমন গাল ফুলিয়ে রেখেছিস কেন? আর নাকি অ্যাসাইনমেন্ট বাকি ছিল, আর তা জমা দিতে গিয়ে নাকি ওই প্রফেসর টাকলা মুরাদ আজকে ইচ্ছে করে ঝাড়ছে। রাফার কথায় ইরাও হেসে ওঠে। তা দেখে আমার গা পিত্তি চলে ওঠে। বলে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। থাকবো না তোদের সাথে। আমাকে দাঁড়াতে দেখে ইরা বলে ওঠে, এই না না, বস, আর হাসবো না, সরি। রাফাকে পুনই দিয়ে গুতা দেয়। রাফার বাচ্চা হাসি থামা। ইরার কথায় রাফা হাসি থামিয়ে দেয়। এই জানো, আর হাসবো না দেখ। ইরা, এই ফ্রেও, ভাইয়া নাকি তোর জন্য আইফোন 16 প্রো ম্যাক্স এনেছে। ইরার কথা শুনে রাফা আর রিধির চোখ বড় বড় হয়ে যায়। দুইজন একসাথে বলে ওঠে, কি, আইফোন 16 প্রো ম্যাক্স? ইরা, ফ্রিয়া, বলবো না। তোরা আমার ইমোশন নিয়ে খেলছিস, আমি তোদের কারো সাথে কথা বলবো না বলে উঠে দাঁড়িয়ে গেলাম। আমি বরাবরের মতোই খুব অভিমানী, অল্পতেই কষ্ট পেয়ে যাই। কালকের ওই ঘটনার পর থেকে আমি চিন্তায় অস্থির। মনে মনে বকতেও ভয় লাগছে। যদি বেটা শুনে যায় যে আমি তার 14 গোষ্ঠী উদ্ধার করছি, আমাকে আস্ত রাখবে না। আমার রাগ ভাঙানোর জন্য রীতি বলে ওঠে, ফ্রেউ, চল আজকে সবাই মিলে জাহিদ ভাইয়ের দোকানে স্পেশাল ফুচকা খাই। যাই, চল। এতক্ষণ আমার ইমোশন নিয়ে ফুটবল খেলে এখন আসছে আমাকে লোভ দেখাতে। মনে মনে সত্যি বলতে ফুচকা আমার দুর্বলতা। কেউ আমাকে ফুচকা খাওয়ানোর কথা বললে আমার রাগ পানি হয়ে যায়, কিন্তু এখন নিজের দুর্বলতা প্রকাশ করলে হবে না। কপট রাগ দেখিয়ে বলে উঠলাম, না, তোদের সাথে কোথাও যাব না, আমি বাসায় যাব, ভালো লাগছে না আমার। কি হয়েছে তোর? চল তোকে বাসায় দিয়ে আসি। ফ্রেয়া, না, আমি একা যেতে পারবো, তোরা যা। রাফাকে কিছু বলতে না দিয়ে একা হাঁটা শুরু করলাম। রাফা, আমি যাব না, তোরা যা, আমি ফ্রেয়ার কাছে যাচ্ছি। ইরা, ওর রাগ না কমা পর্যন্ত তেরামো করবে, তুই গেলে আরো রেগে যাবে। রাফা, কিন্তু রিধি, বেশি টাইম লাগবে না, ওর বাসায় পৌঁছানোর আগেই ইরা চলে আসবে। রাফার ফ্রেকে একা ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু ওদের কথা শুনে আর কিছু বলে না। বেশি ভাব থেকে চলে আসলেও এখন পড়েছে বিপদে। প্রচুর বেগে বৃষ্টি নেমেছে। যদিও সকাল থেকে আকাশটা মেঘলা ছিল, মা বলেছিল ছাতা নিয়ে যেতে, কিন্তু আমি নাছোড় বান্দা, বৃষ্টি নামবে না বলে এক কথায় তেরামি করে বেরিয়েছি। ছাতা জিনিসটা ক্যারি করতে আমার বিরক্ত লাগে। কোনো মতো একটা টিনের ছাউনির নিচে এসে দাঁড়ালাম। বৃষ্টি কমার বদলে আরো বেড়েছে। প্রচুর শীত করছে। গায়ে কালো কুর্তির সাথে পরা লাল ওড়নাটা দিয়ে ভালো করে শরীর ঢেকে নিলাম। আবহাওয়ার কোনো ঠিক নেই। এই রোদ, এই বৃষ্টি, বিরক্তিতে মুখ থেকে চশব্দ বের হলো আমার। কিছুক্ষণ এদিক সেদিক তাকাতে আমার চোখ যায় দূরে কিছু ছেলে মেয়ের দিকে। তারা বৃষ্টিতে মন খুলে ভিজছে। তা দেখে আমার মনে এক অদ্ভুত ইচ্ছে জাগলো। কালো রঙের বিশাল বহুল গাড়ির কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলতে বলতে ড্রাইভ করছে অগান্তক। তখনই বাহিরে নজর যায়। হঠাৎই ব্রেক কষল। বৃষ্টিতে ভিজতে থাকা অষ্টাদশীর দিকে দৃষ্টি থমকে যায় তার। কালো রঙের জামা শরীরের সাথে লেপ্টে আছে। কোমর ছাড়িয়ে নিচ পর্যন্ত চুলগুলো টপটপ করে পানি পড়ছে। ঠোঁটে প্রাণোচ্ছল মাতাল করা হাসি। কিছু ছেলে মেয়ের সাথে বলছে সে। তার শরীরের প্রত্যেকটি ভাঁজ দৃশ্যমান। তার শরীরের ভাঁজগুলোর দিকে অগন্তুকের নীলাভ দৃষ্টি স্থির। অষ্টাদশীর ভেজা শরীর দেখে যে কারোর দুনিয়া পৃথিবী থমকে গেছে, সেদিকে অষ্টাদশীর খেয়াল নেই। সে তো বৃষ্টি বিলাস করতে ব্যস্ত। অগান্তক, তোর বোন রাস্তায় কি করছে? ফোনে। অগান্তক, যদি জ্বর বাঁধিয়েছে না, তোর খবর আছে। ফোনে থাকা ব্যক্তিকে কিছু বলতে না দিয়ে ফোন রেখে দেয়। সামনে তাকাতে অগান্তকের ফর্সা চেহারা অতিরিক্ত রাগে লাল রক্তবর্ণ ধারণ করেছে। চক্ষু যুগলের ক্রোধ স্পষ্ট। কিছু ছেলে তার অষ্টাদশের দিকে লোভ নিয়েও নজরে তাকিয়ে আছে।
কিছু সময়ের মধ্যে বৃষ্টি থেমে যায়। বাচ্চাদের থেকে বিদায় নিয়ে ছাউনির দিকে বেগ নিতে অগ্রসর হলাম। দ্রুত অগ্রসর হলাম, কারণ বাসায় গিয়ে জামা চেঞ্জ করতে হবে। রাতে যে জ্বর আসবে তা নিশ্চিত। ছাউনির নিচে যেতেই দেখলাম কিছু বকাটে ছেলে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আমি যখন দাঁড়িয়েছিলাম তখন কেউ ছিল না ওইখানে। এই রাস্তাটা খুব নির্জন, আশেপাশে কোনো মানুষ কিংবা দোকানপাট নেই। মনে কিছুটা ভয় কাজ করছে। সামনে এগোতে কানে এলো কিছু বিশ্রী কথা। দ্রুত বেগ নিয়ে বেরিয়ে যেতেই তাদের মধ্যে একটা ছেলে আমার পথ আটকে দাঁড়ায়। এত তারা কিসের মামুনি? চলো আজকে আমরা সবাই একসাথে এই সুন্দর পরিবেশ উদযাপন করি বলে বিশ্রী হেসে উঠে সবাই। এক মুহূর্তে আমার ভয় পেলে চলবে না, তাই কঠোর গলায় বলে উঠলাম, সামনে থেকে সরে দাঁড়ান। ওকে বললেই সরে যায় ছেলেটা। আমি চলে যেতে নিতেই পেছন থেকে আমার ব্যাগ ধরে টান দিয়ে তা নিয়ে যায়। কি করছেন কে? আমার ব্যাগ দিন। আমার কথা ছেলেটা বলে ওঠে, এসো নিয়ে যাও বলেই আমার দিকে তা বাড়িয়ে দেয়। ব্যাগ না নিয়ে আমি প্রাণপণে দৌড় দিলাম, কারণ ফোন গেলে ফোন পাবো, কিন্তু ইজ্জত গেলে আর পাবো না। আমার এমন কাজে ছেলেগুলো ভড়কে যায়। শালা ধর্মেটাকে। আমার পিছনে ছেলেগুলো দৌড়াচ্ছিল। কিছু দূর যেতেই একটি কালো গাড়ি আমার সামনে এসে থামে। হাঁপাতে হাঁপতে বলে উঠলাম, প্লিজ আমাকে সাহায্য করুন। গাড়ি থেকে নেমে আসতে ব্ল্যাক স্যুট পরা এক সুঠাম দেহী যুবক। মুখে মাস্ক থাকার কারণে তার চেহারা দেখা যাচ্ছে না। লোকটি তার গা থেকে ব্ল্যাক জ্যাকেট খুলে আমার দিকে বাড়িয়ে দেয়। ছেলেগুলোর মধ্য থেকে সেই ছেলেটা এগিয়ে আসতে আসতে বলে ওঠে, যেখানে যাচ্ছিলি চলে যা, আর মেয়েটাকে আমাদের কাছে ছেড়ে যা। বলে যে গায়ে আমার হাত দিবে তখনই তার মুখ বরাবর ঘুষি মারে অগান্তক। মুহূর্তেই ছিটকে পড়ে সেই ছেলেটি। লোকটি এমন কাজে আমি হতভম্ব হয়ে যাই। কিছুক্ষণের মধ্যেই ভেজা রাস্তা রক্তাক্ত হয়ে যায়। যেই ছেলেটা আমাকে ছুঁতে চেয়েছিল অনবরত তার নাকে ঘুষি দিতে থাকে লোকটি। তাকে থামাতে গিয়ে গেলাম, প্লিজ ছেড়ে দিন, মরে যাবে। আমার কথায় লোকটির মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সামনে তাকাতেই যা দেখতে পেলাম তা দেখে আমার অন্তর আত্মা কেঁপে উঠল। ছেলেটির বুক চিরে তার কলিজা বের করে ফেলেছে। ধারালো ছুরি দিয়ে চোখের মনি বের করা। এমন ভয়ঙ্কর দৃশ্য আমি সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে ঢলে পড়লাম রাস্তায়। দুই চোখ বোঝার আগে ঝাপসা চোখে দেখতে পেলাম লোকটি দৌড়ে এসে তার রক্তাক্ত হাতে আমাকে জড়িয়ে ধরে, আমাকে কিছু বলছে। তারপরে আমাকে কোলে তুলে নেয়। আর কিছু বলতে পারলাম না। পুরো শরীর আমার নিস্তেজ হয়ে ঢলে পড়ে তার বুকে। চোখ খুলতে নিতেই সারা শরীরে খুব ব্যথা অনুভব করলাম। চোখ খোলার মতো শক্তিটুকু নেই। খুব কষ্টে পিটপিট করে চোখ খুলে দেখতে পেলাম আমার সামনে একজন অচেনা লোক বসে আছে। তার পাশে বাবা আর রাদীপ ভাই দাঁড়িয়ে আছে। আমাকে চোখ খুলতে দেখে অপরিচিত লোকটি বলে ওঠেন, এই তো আপনার মেয়ের সেন্স ফিরেছে। তিনার কথা বাবা আমার কাছে বসে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করেন আমি ঠিক আছি কিনা। বাবার কথা শুনে আমি কিছুটা আহ্লাদি হয়ে যাই। প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে আহ্লাদের হয়।